টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে জমি থেকে আলু তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, জলপাইগুড়ির রাজগঞ্জে দুই পরিবারের সংঘর্ষ, আহত একাধিক। চার থেকে তিনে চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ তালিকায় 3 নম্বরে জায়গা করে নিল ভারত। এবার আসছে বিস্তারিত সংবাদে। জমি থেকে আলু তোলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল, দুই পক্ষের একাধিক বাড়ি ভাঙচুরের অভিযোগ, দুই পরিবারের একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় দুই পক্ষ থেকে আহত প্রায় 6 থেকে 8 জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামে বসেছে পুলিশ পিকেট। উত্তপ্ত জলপাইগুড়ির রাজগঞ্জের চৌলিপাড়া গ্রাম। অভিযোগ, ফয়জুল হক এবং জাহিদুল ইসলাম দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে। ফয়জুল হকের পরিবারের অভিযোগ, জমি থেকে যখন তারা আলু তুলতে যান ঠিক সেই সময় জাহিদুল ইসলাম তার লোকজনেরা আচমকায় ফয়জুলের লোকজনের ওপরে হামলা চালায়। ঘটনায় আহত হন ফয়জুলের বাড়ির লোকজন। পাল্টা জাহিদুলের অভিযোগ, ফয়জুল হক তাদের বাড়ির লোকেরাও হামলা চালায়। 3 জন আহত হন, তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই পাশাপাশি দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এমনকি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে। যদিও ফয়জুল হকের পরিবার গুলি চালানোর ঘটনা স্বীকার করে জানিয়েছেন তাদের সরকারি লাইসেন্স রয়েছে। আত্মরক্ষার জন্য 1 রাউন্ড গুলি চালান তারা। প্রথম ঘটনা সূত্রপাত 23 তারিখ থেকে। আমার ভাতিজা ওইদিকে আলু করছে, আলু গাড়িতে ট্রলিতে লোড করতেছিল, ওকে বাধা দিয়েছে, ওর জমিনের উপর আসতে দিবে না। ওইদিনে ওইদিকে শেষ হয়ে গেছে। তারপরে 24 তারিখ কোনো ছিল না, চুপচাপ। কালকে সন্ধ্যাবেলা 8টা 8:30 দিকে রাত্রি আমার মেয়ে কলেজে পড়ে, ও টিউশনে গেছে নয়াবাড়ি, ওখান থেকে বাড়িতে আসতেছে। আসলে ওই বাড়িটার পাশে বাগানটা দিয়েছে, ওখানে 10-12 জন ছিল। আমরা জানি না, কিন্তু আমরা আফতার করে বাড়িতে বসে আছি। ও আসতেছে তো ওখানে ধরছে, ওকে হাত ধরে টানাটানি, কাপড় আছে। মেয়ে ছেলেকে ভাবে যে বিজ্জত করে কি ওভাবে করছে, খুব তখন চিল্লামিল্লা। আমার বাড়িতে কেউ নেই, 2 ছেলে বাইরে আছে, 1 ছেলে বাইরে, বড় ছেলে বাইরে আছে, আর 1 ছেলে বাড়িতে আছে, আর 2 ছেলে রাস্তায় আছে। তখন তো ওকে কোনো রকম বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে ওরা হুড়মুড় করে বাড়িতে এসে এই পাশে ঢুকলো। ওই জিন্নাত, ফরমান, রহমান, মকসেদ, জিয়ারুল, এগুলো অনেকগুলো, প্রায় 14-15 জন। আচ্ছা, হিরমুরগা ঢুকে এনে আমার ঘরে ঢুকলো। ওরা সব জিনিস, টাকা পয়সা, সোনা রূপা যা ছিল সব নিয়ে নিল। সোনা প্রায় 3 মুড়ির মধ্যে ছিল। আলু আমি 5 আগে বিক্রি করছি 10 লাখ টাকা, ওটা নিয়ে গেছে। তারপরে তারপরে আমার বাড়িতে শেষ করে দিলে, তারপর আমার ভাইয়ের বাড়িতে গেল, ওই পাশে 5 ভাই তো আমরা এক পাশে পাশাপাশি আছি। আমার ভাইয়ের বাড়িতে গেল, ওখানে গিয়ে ওর বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে ওকে মারপিট খুব। তখন ও নিজে আত্মসাতের জন্য, ওর লাইসেন্স ধরি বন্দুক আছে, তো নিজের জীবন বাঁচার জন্য ওই 2 রাউন্ড গুলি করছে। খালেক, আব্দুল খালেক। তারপরে ওকে, তারপরে আমি থানায় ফোন করলাম। তারপরে থানা দ্বারা আসলো, আসে তো সব দেখলো, প্রায় 1000-12 সব লোক এরকম। তারপরে ভাইকে নিয়ে গেল, নিজের ইসে থাকলে সমস্যা আগে বেশি অত্যাচার হতে পারে। তারপর র্যাব পুলিশ চলে আসলো, কালকে তো ভাবে চলে গেল। মানে মূলত সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা ওই প্রথম আলু নিয়ে নেই, মানে জমিতে আলু দোকান না, আলু নেন। হ্যাঁ, ওরা প্রথমে সৃষ্টি করছে আর কি। কি নাম ওদের? রহমান, জিয়ারুল। অভিযোগ করেছেন? হ্যাঁ, রাত্রি 1টার সময় অভিযোগ করে আসছি। অপরপক্ষ যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনায় গুলি চালানোর অভিযোগে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। এই আব্দুল খালেক আসলে ফয়জুল হকের ভাই। এই ঘটনার পর রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। প্রথমে আলু তো মাঠে আলু করছে, অনেক কৃষকে আলু করছে, প্রায় 1000 বিঘার উপরে জমি হবে। তো এরা ওইদিকে আলু করছে, আর আমরা এইদিকে কাছাকাছি করছি, এদের সামনের জমিগুলো। আমাদেরও ওইদিকে রাস্তা আছে। তো এরা চুক্তি হয়েছিল যে আমরা তোমাদের জমি দিয়ে আলুটা নিয়ে যাব, আর তোমাদেরকে আমরা রাস্তা দিব। ঠিক আছে, আর রাস্তা তো দিতে হবে, মানুষকে আলুটা বয়ে নিয়ে কৃষককে আনতে হবে। এরা প্রথমে আলু ওঠায়, ওইদিকে 10-12 টলি যাই হোক নিয়ে চলে গেছে আমাদের রাস্তা দিয়ে। এবার আমরা আলু ওঠা শুরু করছি, এইদিকে লোকাল মানুষ আলু ওঠা শুরু করছে। ওই দিন একটা ছেলেকে হামলা করছে, মারপিট করছে। তারপরে কালকে
আমাদের গাড়ি আলু ওঠা শুরু হয়েছে, প্রথম ট্রলিটা সকালবেলায় আনছি, তারপরে এরা রাস্তা বন্ধ করে দিচ্ছে। দেখছেন ওখানে ট্রলি পুলিশও আসছিল, ওখানে ডুমা টুমা সব ফেলা রাখছিল। তারপরে আমরা আর আসিনি, ঝামেলার মধ্যে যাইনি, সারাদিন এদিকে বয়ে নিয়ে আসি। রাতে করে আমার ভাইস্তাটা এদিক দিয়ে যাচ্ছিল, ওর গাড়ি লোড হচ্ছিল, যাচ্ছিল, এই আইনুল নামে লোকটি ছুরি দিয়ে এই যে খোপায় দেয়, ধারালো ছুরি দিয়ে খোপায় দিছে। তারপরে তো একটু কেচাল ঝগড়া হয়েছে, এরা তারপরে এই বাঁচার জন্য এই সব বেড়া টেরা এগুলো ভাঙে দিছে, বাড়িতে পাথর টাথর আগুন টাগুন সব ধরা দিছে, নিজে নিজে এই অল্প, হ্যাঁ নিজেরা আগুন ধরা দিছে বাঁচার জন্য। তারপরে এই খালেক নামের লোকটি এই বন্দুক বার করছে, 2 রাউন্ড গুলি করছে। তখন গ্রামে সবাই ছুটে আসছে, গ্রামের লোককে জিজ্ঞাসা করবেন বন্দুকের আওয়াজ হয়েছে কিনা। বন্দুকের আওয়াজ শুনে সবাই আসে, এই তো পুরা খেতাল ঝগড়া। পুলিশ চলে আসলো, পুলিশ চলে আসার আগে এরা বেড়াটেরা সব ভাঙে টাঙে বাঁচার জন্য মানে নিজে নিজে লুকাচ্ছে এরা, এদের খুঁজে। তারপর আপনারা নাকি ভেঙেছেন বাড়িঘর? পুলিশ ছিল তো, ওরা যখন ভাঙে পুলিশও ছিল। হ্যাঁ হ্যাঁ, পুলিশ কিছু মানে শেষের দিকে, পুলিশ যখন আসে ওরা ভাঙাচোরা শেষের দিকে, আমরা তো ঝামেলা দিতে চাই না। তারপরে ছেলেটাকে আমরা সদরে নিয়ে যেতে যাই, এইখানে মগরাডাঙ্গিতে, এখান থেকে ট্রান্সফার করে জলপাইগুড়িতে করে দেয়। তার অনেকগুলো সেলাই করে, মানে গুরুতর আহত হয়েছে ছেলেটা। আমাদের 3 জন আহত, মাথায় বাড়িটারি পাথর দিয়ে। রহমান আলী আর রহিদুল নামে, আজিমুল নামে ছেলেটি হয়ে গেছে, মানে কাটে দিছে। হ্যাঁ, আরেকজন রহমান আলী, এক মহিলাকে মারছে, মুন্নার নাম হচ্ছে তমিনা খাতুন, এনে আছে এখানে। আপনিও কি কোনো গুলি চালিয়েছেন? না, আমাদের তো বন্দুকই নেই। হ্যাঁ, ওরা গভর্নমেন্ট সার্চ করবে বন্দুক কোথায় আছে। পুলিশ তো, প্রশাসন তো আছে, বন্দুক কার কাছে আছে আর কার কাছে নাই। এই বন্দুক যে বার করছে এই ভিডিও দেখেন। আপনাদের কাউকে পুলিশ ধরেছে? আমাদের ধরেনি, ওই যে বন্দুক বার করছে ওনাকে নিয়ে গেছে। 4 থেকে 3-এ চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ তালিকায় 3 নম্বরে জায়গা করে নিল ভারত। গত বছর 255 মিলিয়ন কেজি চা রপ্তানি করেছে ভারত। ভারত থেকে চা গিয়েছে আরব আমিরশাহী, রাশিয়া, উত্তর আমেরিকা, ইংল্যান্ড, ইরান, ইরাক, সৌদি আরব, চীন, জার্মানি, তুরস্কের মতো নানা দেশে, যাতে আয় হয়েছে 7,112 কোটি টাকা, যা গত 10 বছরে একটি রেকর্ড। ইন্টারন্যাশনাল টি কমিটির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কাকে টপকে চা রপ্তানিতে বিশ্বের 3য় স্থানে উঠে এসেছে ভারত। আগে রয়েছে চীন এবং কেনিয়া। এবছর চা রপ্তানিতে আশানুরূপ জায়গা করেছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। প্রত্যেক বছর গড়ে 1,400 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয় ভারতে। চায়ের রপ্তানি বাড়লে দেশীয় বাজারে চায়ের দাম ভালো থাকবে বলে আশাবাদী চা শিল্প মহল। চা শিল্পের একটা, আপনারা জানেন চা শিল্প খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে। তার মধ্যেও আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে এই প্রথম গত 10 বছরের মধ্যে প্রথম ভারতবর্ষে 254 মিলিয়ন কিলো চা বিদেশে রপ্তানি হয়েছে এবং 279 টাকা করে পার কেজি এর দাম, এবং প্রায় 7,111 crore টাকার হচ্ছে একটা রপ্তানি মূল্য হয়েছে। এবং এই চাগুলো মুখ্যত গিয়েছে রাশিয়া, ইরান, ইরাক, আমেরিকা, পোল্যান্ড, সৌদি আরবিয়া, ইংল্যান্ড এবং হচ্ছে আপনার কাজাখস্তান, জার্মানি সহ, এবং ইভেন চায়নাতেও গেছে। এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে চা রপ্তানি হয়েছে ইরান আর ইরাকে অর্থোডক্স চা। এখান থেকে দক্ষিণ ভারতে থেকে প্রায় আপনার অর্ধেক চা গেছে, আর বাকিটা উত্তর ভারত থেকেই গেছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, যে ইন্টারন্যাশনাল টি কমিটির যেটা বর্তমান রিপোর্টে যেটা বলা হচ্ছে বারবার করে, যে ভারতবর্ষ আগে চা রপ্তানিতে গত 10 বছরে 4র্থ স্থানে ছিল। এবছর যেহেতু এক্সপোর্টটা বেড়ে গেছে, 254 মিলিয়ন কিলো হয়েছে, ভারতবর্ষ কিন্তু 3 নম্বর স্থানে চলে এসছে। ভারতের উপরে আছে একমাত্র কেনিয়া আর হচ্ছে চায়না। আর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে টি বোর্ড এবং আমাদের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক ভারতবর্ষের চা বিদেশে নতুন নতুন দেশে যাতে প্রমোট করা যায় সেই জন্য কিন্তু অনেক উল্লেখযোগ্য মানে কাজ করছে, মানে টি প্রমোশনের
এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো কান্ট্রি আছে সেগুলোতে টি প্রমোশনটা যাতে আরও ভালো মতো হয় এবং সেখানে যাতে আরও চা মানে এক্সপোর্টের বৃদ্ধিটা পারে সেই জন্য অনেক কিছু প্রোগ্রাম ইতিমধ্যে একটা প্রজেক্ট নিয়েছে। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। এবার আলুর বন্ড সরকারিভাবে দেওয়া নিয়ে কালোবাজারের অভিযোগ উঠল। আসল কৃষকরা বন্ড থেকে বঞ্চিত, বন্ড চলে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের হাতে। এইরকমই অভিযোগ তুলে সরব হয়েছে রাজগঞ্জের হরিচরণ ভিটা গ্রামের কৃষকরা। বন্ড নিয়ে রাজনৈতিক তরজা চলছে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা এবং বলরাম এলাকায় 3 থেকে 400 বিঘায় জমিতে আলু চাষ থেকে এলাকার কৃষকরা এক কথায় অর্থ উপার্জন করেন। প্রত্যেক বছর সব কৃষকরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বন্ড নিয়ে এলাকার একটি হিমঘরে নিয়ে যান সেই আলু। কিন্তু এবছর এলাকার আলু চাষিদের দাবি, আলুর বন্ডের জন্য নাম নেওয়া হলেও বন্ড দেওয়া হচ্ছে না। এর ফলে মাঠেই পড়ে আছে সেই আলু। যারা প্রকৃত আলু চাষ করেন না তাদের হাতে বন্ড চলে গিয়েছে। বন্ড নিয়েও হচ্ছে কালোবাজারি। না, বন্ড পাইনি, মাত্র 50 টাকা করে দিচ্ছে, যে আপনার আধার কার্ড দিলে 50 টাকা করে পেয়েছে, এর বেশি পাইনি। এটি কী করা যায় বলো তো? পঞ্চায়েত ওই একই অবস্থা বলতেছে যে আমরা দিতে পারবো না, ওই প্রধান ওই একই দিচ্ছে। যারা নাকি মানে মজুরি তারা পাচ্ছে 100-150 করে বন্ড, তাহলে আমরা পাবো না কিসের জন্য? তারাই করছে মনে হয় আলুগুলা। আলু যারা চাষ করেনি তারাও কি পাচ্ছে? হ্যাঁ, তারাও পাচ্ছে। আর যারা নাকি আপনার যে চা বাগানে করো তারাও পাচ্ছে, তাহলে আমরা পাবো না কিসের জন্য? আলু বন্ড নিয়ে কালোবাজারি? হ্যাঁ, কালোবাজারি হচ্ছে তো। আর পয়সা দিলে বলে বলতেছে পয়সা দিলে আমরা বন্ড আমরা দিচ্ছি, তাহলে ওরা নিশ্চয়ই মানে আছে, ওদের সাথে লেনদেন আছে, সব গ্যারাকল আছে। এখন কি বলবেন? এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবেই চলছে। দেখেন না মাঠে আমার সব আলু ওইখানে পড়ে আছে। কত বিঘা আলু? ওখানে বললাম না 15 বিঘার মতন আছে। আমার দাদার আছে 15 বিঘা, আমার ভাগ্নে আছে 15 বিঘা, 45 বিঘা আছে, আমার ওই কাকার আছে, জ্যাঠার আছে, সবারই আছে এখানে আলু। এইভাবে পড়ে আছে মাঠ ভরে। বড় ক্ষতির মতো? হ্যাঁ, ক্ষতির মতন। এলে ক্ষতি হলে কি দিবে আমাদের? কোনো পার্টিতে দিবে না। বন তো আমাদের আসে এখানে ভুটকির স্টোর থেকে আমাদের মোটামুটি 11,000 বন আসে, কিন্তু বিতরণ সেইভাবে হয় না। কারো নাম প্রত্যেকের দেওয়া হয়, কারো নাম কাটা যায়। হ্যাঁ, কেউ আবার দেখা গেলো 1 কেজি আলু করে নাই, সে আবার বন পাওয়া যায়। হ্যাঁ, এইভাবে মানে কি মানুষের অনেক অসুবিধা হয়। তবে ঠিক মতো যদি বিতরণ করে তাহলে মানুষের সবারই সাকসেস হয়, কিন্তু সাকসেসটা হয় না, কম করে দেয়, কোথায় মানে বিতরণ হয়ে যায়, এই জন্য অসুবিধা হয়ে যায় মানুষের। তার মানে কি কালোবাজারি হচ্ছে? হ্যাঁ, তার মানে ওরকমই বোঝা যাচ্ছে। দেশটা তো চলছেই ওইভাবে, তাই না? এইভাবে মানে কালোবাজারি করে চলছে। তার মানে প্রকৃত কৃষকরা পাচ্ছে না? প্রকৃত কৃষকরা পাচ্ছে না, পাচ্ছে মানে কম পাচ্ছে। যার 500 দরকার সে পাচ্ছে 200, 250। যে 1 কেজি করে নেয় সে পাচ্ছে 200-300 কিংবা 150। আলু বেশি থাকে, এইসব আলু কি হবে এখন? এগুলা মনে করো ওই যে স্টোরে তো রাখার কায়দা হবে না, এখন অন্য জায়গায় নিতে হয়। অন্যদিকে এ বিষয়ে এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্য সজেন রায় জানিয়েছেন, এলাকায় কৃষকদের বন্ডের প্রয়োজন। এলাকায় অনেকে প্রচুর আলু চাষ করেছেন, কিন্তু বন্ড সীমিত থাকায় অল্প সংখ্যক বন্ড দেওয়া হয়েছে। তবে কালোবাজারি হচ্ছে এরকম অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টা নিয়ে কি বলবো, কথা হচ্ছে হ্যাঁ কেউ 10 বিঘা, কেউ 5 বিঘা, কেউ 3 বিঘা আলু করছে, কিন্তু এবার শুনলাম আমরা বলে 30% বন দিয়েছে সরকার থেকে। কিন্তু কথা হচ্ছে 3 বিঘা আলু করার পরে যদি 50 প্যাকেট 100 প্যাকেটের বন পায় তা কৃষক কী করবে? আলু তো রাখতে পারবে না, না? হ্যাঁ, তা আলু নষ্ট হয়ে যাবে। এটা কী করে এসে করা যায়? এটা তো সরকার থেকে দেখা যাচ্ছে হিমঘর থেকে ওই 50 প্যাকেট 100 প্যাকেট আলু দিচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে যেটা লোকালিটি হিসাব আছে, যারা আলু করছে সবার নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। কারো 300 ডিমান্ড ছিল, কারো 100 ছিল, কারো 200 ছিল, কারো 500 প্যাকেট ছিল। কিন্তু নাম পাঠিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে 150-এর উপরে কারো আসেনি বেশি। এরকম একটা অভিযোগ আসছে যে যারা কৃষক নয় তারাও বন্ড পেয়েছে। সেটা বলতে পারে মানুষ, কিন্তু ওরকম তো হয় না। কৃষক ছাড়া যারা ব্যবসা করে বিজনেস করে আলু কিনে রাখে তাদের তো বন আমরা দিতে পারি না। সেটা আমি কেন দেবো? আমি পঞ্চায়েত হিসেবে তাকে তো দিব না,
যাদের বন্ড প্রয়োজন আছে তাদের জন্য কি ব্যবস্থা নেবে? তাদের জন্য আমি প্রধানকে বলছি যাতে ওরা বন্ড পায়, যাতে আলু হিমঘরে ওরা রাখতে পারে। তাতে কি হবে, কৃষক বাঁচবে, নাহলে তো কৃষক মারা যাবে। বন্ড নিয়ে কোনো কালোবাজারি হচ্ছে কি এরকম? না, এরকম কিছু নেই, কালোবাজারি হচ্ছে না, এরকম কিছু খবর নেই। অন্যদিকে এ বিষয়ে বিজেপি নেতা নিতাই মণ্ডল জানান, সরকারিভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রকৃত কৃষকদের বন্ড দেওয়ার কথা থাকলেও প্রকৃত কৃষকরা সেখান থেকে বঞ্চিত হচ্ছেন। বিন্যাগুড়ি অঞ্চলে একটা বড় অঞ্চল, এই অঞ্চলে প্রচুর কৃষক আছে। আজকে যেটা সরকারিভাবে বরাদ্দ হয় জিপি থেকে, সেই বন্ডগুলো সাধারণ যারা কৃষক, বাস্তবে যারা কৃষক, তাদেরকে সেই বন্ডগুলো দেওয়ার জন্য। কিন্তু আজকের এই সরকারের পরিচালিত যে সমস্ত পঞ্চায়েত বা জিপিগুলো আছে, তারা যারা বাস্তব কৃষক তাদের সাথে নাই। তারা যারা ব্যবসা করে, যারা কৃষি করেনি, দেখেন তাদের বন্ড বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু বাস্তব কৃষকরা পাবে না। এটা আমরা জানি, আর এটা এই সরকারের নীতি। সে আলুর বন্ডই বলুন, মানুষের আবাস যোজনাই বলুন, যে বলুন, সব একই অবস্থা। একদম পরিষ্কার, আপনি খবর নিয়ে দেখুন যে যারা কৃষিকাজ করেনি, ব্যবসার জন্য আলু রাখবে, তাদের বাড়িতে বন্ড পৌঁছে গেছে। তার মানে কি, এটা তো পরিষ্কার কালোবাজারি। আর এটা নতুন কিছু না, সারা ব্লকে, সারা জেলায়, সারা রাজ্যে একই কাজ চলছে। এই নিয়ে কি আন্দোলনের পথে হাঁটবেন আপনারা? অবশ্যই। কৃষকদের ফলানো ফসল যদি রাখতে না পারে, আমরা এর শেষ দেখব। এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানান, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন, কোনো কালোবাজারি হচ্ছে না। এলাকার সব কৃষকদের ডেকে নিয়ে বন্ড বিলি করা হচ্ছে। কাজই হলো অভিযোগ করা। এ ধরনের কোনো অভিযোগ, তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আমরা গত কয়েক বছর ধরেই এখানকার যারা কৃষক, তাদেরকে নিয়ে বসে আমরা আলুর বন্ড বিলি করি। এটা নিয়ে কালোবাজারের কোনো প্রশ্নই ওঠে না। এটা বিজেপির একটা বিরোধী দল হিসাবে তাদের একটা বিরোধিতা করতে হবে, তার জন্য এই ধরনের কথাবার্তা। অনেক কৃষকই বন্ড পায়নি, এরকম না, বেশিরভাগ পেয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকে, আমাদের বিন্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করুক, তাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। অন্যদিকে সব বিষয় নিয়ে পিনুনগরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ জানান, বন্ডের কিছু সমস্যা রয়েছে বটে। আমাদের বিন্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হরিচরণ ভিটা এবং বীরবান একটা পার্ট, এখানে আলু চাষটা ব্যাপকভাবে হয়, শুধু হরিচরণ ভিটা না, এবং বীরবান এবং হরিচরণ ভিটার মান যারা কৃষক, যারা আলুটা চাষ করছে, তারা পর্যাপ্ত পরিমাণ বন্ডটা পাচ্ছে না, একটু সস্ত এবং পাচ্ছে না, এটাও ভুল। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে কে মাল্টি স্টোরেজ, কোল্ড স্টোরেজটা আছে, হ্যাঁ, এখানে মানুষের চাহিদা একটা আছে, কিন্তু সব মানুষ এখানে রাখার জন্য সুযোগ পায় না। তার জন্য জলপাইগুড়িতে শ্রীরাম আছে, হ্যাঁ, অন্য অন্য কোল্ড স্টোর আছে, সেখানে রাখার জন্য সরকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এখানকার মানুষ ওখানে যাবে না, সেই জন্য একটু সমস্যা তৈরি হয়েছে। তো আমরা যথেষ্ট চেষ্টা করে যতটুকু সলভ করার, আমরা মানুষকে, হ্যাঁ, কৃষকদের পাশে দাঁড়িয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করেছি। আর আপনি যেটা বললেন যে বন্ড নিয়ে একটা কালোবাজারি, ওরা তো অভিযোগ করছে। আমি একটু আগেই কোল্ড স্টোরে গিয়ে দেখলাম একজনের বন একজন কাটছে, সেই বনটা আমি সিজ করে নিয়ে আসছি, সেটা ওখানকারই কৃষক, ওদের মধ্যে কালোবাজারি আছে। হ্যাঁ, এখানে কেউ কালোবাজারির সঙ্গে যুক্ত না, কৃষকের মধ্যেই কালোবাজারি যুক্ত আছে। যারা বন্ড পায়নি বা তাদের জন্য না, বন্ড আমরা যতটুকু দেওয়ার, এবার যেটা নিয়ম করছে, এক একটা লোকের জন্য KYC KCC কার্ড লাগবে, KCC কার্ড লাগবে, এবং একটা বনের জন্য 50 ব্যাগ করে পাবে। এভাবে আমাদেরকে 90টা বন দেওয়া হয়েছে ভুটকিতে, বাকিগুলা দেওয়া কথা ছিল আপনার গঙ্গা বা শ্রীরামে দেওয়ার কথা ছিল, সেখানে কেউ যাবে না বলে আমরা ওখানে আর নাম পাঠাইনি। এখানে আমরা সাফিসিয়েন্ট করে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যেও কিছু সমস্যা আছে, কিছু কিছু কৃষকের একটু সমস্যা এখনও আছে। কালোবাজারি যে ব্যাপারটা আছে বললেন, এটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কেউ করছে না,
কোল্ড স্টোর থেকেও করছে না, এটা কৃষকের মধ্যে থেকে কালোবাজারিটা হচ্ছে, তার প্রমাণ আমার কাছে আছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। আগামী 30শে মার্চ শিলিগুড়ির মেডিকেল মোড়ের একটি ভবনে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে একটি সভা ডাকা হয়েছে। সেই সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি অধীর চন্দ্র রায়কে থাকার জন্য অনুরোধ জানানো হয়। বুধবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এমন কথাই জানালেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বুধারু রায়। তিনি বলেন, দীর্ঘদিন হয়ে গেলেও বর্তমান সভাপতি কোনো সাধারণ সভা ডাকছেন না। দলীয় কর্মসূচি থেকে তিনি বিচ্যুত হয়েছেন, কারো সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আগামী 30 মার্চ শিলিগুড়িতে এই সভার আয়োজন করা হয়। এদিনে সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্পজিৎ রায়, অমিয় রায়, বিমল বর্মন, দিলীপ রায় প্রমুখ। আজি জলপাইগুড়ি প্রেসের মাধ্যমে আমরা সাধারণ জনগণক একটা বার্তা দিবার চাই, যে বার্তাটা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অতুলবাবু মারা যাওয়ার পর তার যে দাদা অধীর চন্দ্র রায়ক আমরা সভাপতি হিসাবে মনোনীত করি। আজ দীর্ঘ 3 বছর হয়ে গেল অধীরবাবু সভাপতি হিসাবে আছে। তো ইদানিং ইলেকশন পার হয়ে যাওয়ার পর 11 মাস গত হয়ে গেল। 11 মাসের মধ্যে অধীরবাবু আজ পর্যন্ত কোনো রকম জেনারেল মিটিং ডাকে নাই। ইলেকশন পার হয়ে যাওয়ার পর কার সাথে কিভাবে বসলেন, কার সাথে কিভাবে চুক্তি হলো সাধারণ জনগণকে জানানোর কোনো প্রয়োজন মনে করলেন না। কার সাথে দলীয় যে কর্মসূচি, সেই দলীয় কর্মসূচি থেকে তিনি বিচ্যুত, আমাদের কারোর সাথে যোগাযোগ করছেন না। এবং সাধারণ কর্মী যারা আছেন সবাই একটা জেনারেল মিটিং ডাকার জন্য ওনাকে বারবার আহ্বান করা হয়, কিন্তু উনি জেনারেল মিটিং ডাকতে অপারগ হয়। আপনারা কি চাচ্ছি যে অধীরবাবুর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কর্মীদের সাথে যোগাযোগ রেখে আমরা ওনাকে দলীয়ভাবে সংবিধান মোতাবেক ওনাকে আমরা চিঠি করেছি, আপনি একটা সাধারণ সভা ডাকুন। তো দলের সংবিধানের নিয়ম আছে 1/3 মেম্বার যদি চিঠি করা হয় তাহলে সেই চিঠিটাকে মান্যতা দিয়ে 21 দিনের মধ্যে ওনাকে সাধারণ সভা ডাকতে হবে। উনি চিঠিটা রিফিউজ করে গেলেন এবং রিফিউজ করে যাওয়ার পর আমরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা মিলে একটা জেনারেল মিটিংয়ের আহ্বান করলাম। সেই জেনারেল মিটিংয়ে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যে সভাপতি আমাদের অধীরবাবু, ওনাকেও আসার জন্য আহ্বান করি এবং কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যত সেন্ট্রাল কমিটির মেম্বার, সাধারণ জনগণ, যারা কর্মী সমর্থক আছেন সবাইকে আগামী 30শে মার্চ শিলিগুড়ির মেডিকেল মোড় হোয়াইট প্যালেস ভবনে আমরা এই মিটিংটা করতে যাচ্ছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। সোনাউল্লাহ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে। এই বসে আঁকো প্রতিযোগিতাটিতে 2 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ক বিভাগের যেমন খুশি আঁকো। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাতে। এরপর ছিল খ বিভাগ। তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর জন্য বিষয় ছিল আমাদের বিদ্যালয়। বিভাগ গ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এখানে বিষয়বস্তু ছিল পরিবেশ সচেতনতায় ছাত্রছাত্রীদের ভূমিকা। এদিন সকাল থেকেই ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহ এবং উৎসাহিত হয়ে তাতে অংশগ্রহণ করে।
জলপাইগুড়ি সোনারলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির যে আমাদের 1 বছর যাবৎ বিভিন্ন কর্মকাণ্ড চলছে তারই অঙ্গ হিসাবে আজকে জলপাইগুড়ির আন্তঃবিদ্যালয় একটা বৈশাখ প্রতিযোগিতা হচ্ছে এই সোনারলা স্কুলের প্রাথমিক বিভাগের যে বিদ্যালয় কক্ষগুলো আছে সেখানে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমরা জলপাইগুড়ি বিভিন্ন ছাত্রছাত্রীদের আঁকার একটা সুযোগ করে দিয়েছি, একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের যে আঁকার প্রতি যে তাদের আগ্রহ, সে আগ্রহ প্রকাশ করতে পেরেছি আমরা। এবং মোটামুটি এখন পর্যন্ত প্রায় 200 বাচ্চা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন স্কুল থেকে। এবং আগামী 2, 3, 4 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে। তো সেখানে আমরা আশা করব যে জলপাইগুড়ির বিভিন্ন প্রাক্তনী যারা আছেন জলপাইগুড়ির সোনারলা বিদ্যালয়ের এবং জলপাইগুড়ির সোনারলা বিদ্যালয়ের যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আছেন তারা সকলেই সেই অনুষ্ঠানে সামিল হবেন। সকলে মিলে আমরা আমাদের শতবর্ষ উদযাপনকে আমাদের নিজের অন্তর থেকে উপলব্ধি করব এবং আমরা স্বাগত জানাবো জলপাইগুড়ির সমস্ত শ্রেণীর মানুষদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আজকেই আবার বেলা 11টার সময় আছে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, তার সাথে সাথে আবৃত্তি প্রতিযোগিতা। তো এগুলো আমাদের শতবর্ষ উদযাপন উপলক্ষে আমাদের অনুষ্ঠানে একটা অঙ্গ হিসাবে আমরা এগুলোকে দেখছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গজলডোবা যাওয়ার পথে বৈকুণ্ঠপুর জঙ্গলে মিলল হাতির দর্শন। বুধবার দুপুরবেলায় গজলডোবা সংলগ্ন তিস্তা ক্যানেলের পাশে একটি দাঁতাল হাতিকে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকাই বন্যপ্রাণীকে দেখতে পেয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বহু মানুষ। কৌতূহলী পথচারীরা মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করলেন। আমরা গাজলডোবা যাচ্ছিলাম, যাওয়ার সময় ক্যানেলে তিস্তা ক্যানেলে হাতি দেখতে পেলাম। দিয়ে কতটা ভালো লাগলো? ভালো লাগলো, অনেকদিন পরে হাতির চেহারা দেখলাম। আপনারা আসেন কোথা থেকে? শিলিগুড়ি দিক থেকে? আমরা গন্ডারমোড় থেকে। যাচ্ছিলেন কোথায়? গাজলডোবা। কটা হাতি দেখলেন এখানে? একটাই। দেখে ভালো লাগছে তো? হ্যাঁ ভালো। এর আগে কি আসতে দেখা যেত? হ্যাঁ মাঝে মাঝেই দেখা যেত আগে, এখন অনেকদিন পরেই দেখতে পেলাম। দেখে কি মনে হলো? দাঁতাল হাতি দেখে? হ্যাঁ দাঁতাল হাতি, বেশি বয়স না মনে হচ্ছে। জলপাইগুড়ি শক্তিনগর অপূর্ব সংঘ পাঠাগার এবং ক্লাবের পক্ষ থেকে 16 প্রহর ব্যাপী নামযজ্ঞ এবং অষ্টকালীন পদাবলী কীর্তনে উপচে পড়ল ভক্তদের ঢল। জলপাইগুড়ি শক্তিনগর অপূর্ব সংঘ পাঠাগার এবং ক্লাবের মাঠে হয় এই আয়োজন। এই প্রথম মহানাম সংকীর্তনের আয়োজন হয়েছে। গত 23 মার্চ ভাগবত পাঠ এবং অধিবাসের মধ্যে দিয়ে নাম সংকীর্তনের শুভারম্ভ হয়, চলে 26 মার্চ বুধবার পর্যন্ত। পদাবলী কীর্তন পরিবেশন করেন জলপাইগুড়ি, আসাম, মুর্শিদাবাদ থেকে আগত শিল্পীরা। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। এটা আমার একটু মনের থেকে জাগরণ ছিল যে আমার ক্লাবের মধ্যে বা আমার পাড়ায় সবাইকে নিয়ে একটা ছোটদের নিয়ে একটা অনুষ্ঠান করব, সেই হরির নামে একটু মাতব, তার জন্য প্রস্তুতি নিয়েছি। এই প্রথম বছর 16 প্রহর নিয়েছি, একদিন নাম হয়েছে আর একদিন অষ্টকালীন হচ্ছে। আগামী বুধবার মানে ওই মহাপুরুষ হবে, ভোগ হবে, তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্তি। বাইরে মুর্শিদাবাদ আর আসাম আর লোকাল অষ্টকালীনের দল আছে। এটা 16 প্রহর। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জমি থেকে আলু তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ। জলপাইগুড়ির রাজগঞ্জে 2 পরিবারের সংঘর্ষ, আহত একাধিক। 4 থেকে 3-এ চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ তালিকায় 3 নম্বরে জায়গা করে নিল ভারত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।